মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আজ আবার বাংলা ব্লকের এবং পুলিশ সদস্য কিন্তু সরে যেতে বাধ্য হচ্ছেন এবং শিক্ষার্থীরা সেই কোডন ভেঙে ফেলেছেন। পুলিশের বাধাকে তারা টপকে কিন্তু এগিয়ে গিয়েছেন। আদালতের মামলা কন্টেম্প করলে আদালত বাংলাদেশে আইনের শাসন আছে। আদালত যখন এই রায় দিয়েছে তখনই এই প্রশ্ন এবং এই আন্দোলনের শুরু হয়েছে। গত পর্বে আমরা দেখেছিলাম 1 জুলাই কয়েকজন শিক্ষার্থীর কর্মসূচি কিভাবে মাত্র এক সপ্তাহের মধ্যে সারা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। 7 জুলাই বাংলা ব্লকেড কর্মসূচির মাধ্যমে আন্দোলন নতুন মাত্রা পায়, কিন্তু এরপর 8 জুলাই থেকে পরিস্থিতি শুধুমাত্র একটি ছাত্র আন্দোলনের মধ্যে আর সীমাবদ্ধ থাকেনি। আদালতের কার্যক্রম, সরকারের অবস্থান, প্রশাসনের প্রস্তুতি এবং শিক্ষার্থীদের কৌশল সবকিছু দ্রুততম সময়ের মধ্যে বদলাতে থাকে। এই 7 দিনেই এমন কিছু ঘটনা ঘটে যা পরবর্তী সপ্তাহের বড় সংঘাতের ভিত্তি তৈরি করে দেয়। চলুন ফিরে যাই 8 জুলাই 2024-এ। মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ, দেখুন তো আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। 8 জুলাই 2024 দিনটি ছিল সোমবার, কিন্তু এই দিনটি ছিল এমন একটি দিন যেদিন আন্দোলনের চরিত্র বদলাতে শুরু করে। 7 জুলাইয়ের বাংলা ব্লকেড সারা দেশে আলোচনার জন্ম দিয়েছিল। সরকার বুঝতে শুরু করেছিল এটি আর শুধু কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ নয়। অন্যদিকে শিক্ষার্থীরাও বুঝতে পেরেছিলেন শুধু একদিনের কর্মসূচি দিয়ে তাদের দাবি আদায় করা সম্ভব হবে না। তাই এই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 65 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আন্দোলন আরো বেগবান করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি রাখা হয়েছে। 65 সদস্যের সমন্বয় কমিটিতে কলেজ ছাড়াও আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিও। বিক্ষোভকারীরা বলছেন অবরোধে ঢাকা সহ দেশব্যাপী দুর্ভোগের জন্য সরকারই দায়ী। ন্যূনতম কোটা রেখে সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক কোটা বাতিলের দাবি করে শিক্ষার্থীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কেন্দ্রীয় লাইব্রেরি এলাকা এবং বিভিন্ন হল থেকে ছোট ছোট দলে শিক্ষার্থীরা বের হতে শুরু করে। মোবাইল ফোন, মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক পোস্টের মাধ্যমে একের পর এক বার্তা ছড়িয়ে পড়তে শুরু করে আজ আবার বাংলা ব্লকেড। একই সময়ে ঢাকা এবং ঢাকার বাইরে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও একই প্রস্তুতি চলছিল। দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার শাহবাগে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই দিন যোগ দিতে শুরু করে। কারো হাতে প্ল্যাকার্ড, কারো হাতে ব্যানার, কেউ লাইভ করছেন, কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। মনে হচ্ছিল পুরো আন্দোলনটি সেই দিন ডিজিটাল এবং বাস্তব এই দুই জায়গাতেই একসঙ্গে এগিয়ে চলছে। শাহবাগ, সায়েন্স ল্যাব, বাংলা মোটর, ফার্মগেট, চাঙ্কারপুল, রাজধানীর একের পর এক গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। শুধু ঢাকাই নয়, দেশের বিভিন্ন জেলাতেও একই ধরনের অবরোধ কর্মসূচি পালন করা হয়। অল্প সময়ের মধ্যেই রাজধানীর যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে। সন্ধ্যার দিকে শাহবাগে সাংবাদিকদের সামনে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন আন্দোলনের পক্ষ থেকে সরকারকে 3 দিনের আলটিমেটাম দেওয়া হচ্ছে। তিনি আরও জানান পরদিন অর্থাৎ 9 জুলাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বান জানানো হচ্ছে। এছাড়া অনলাইন ও অফলাইনে গণসংযোগ বাড়ানোর কর্মসূচি থাকবে। আর 10 জুলাই আরো বড় পরিসরে বাংলা ব্লকেড পালনের প্রস্তুতি নেওয়া হবে। সমন্বয়ক নাহিদ ইসলাম আরো বলেন, বল এখন সরকারের কোর্টে, আর আদালত দেখিয়ে কোনো লাভ নেই। সরকারকেই ঠিক করতে হবে এই আন্দোলনের গতিপথ সামনে কি হবে। 9 জুলাই 2024 আন্দোলনের 9তম দিন। এই দিনও সারা দেশে সকাল সন্ধ্যা ব্লকেড কর্মসূচি পালন করা হয়। অন্যদিকে শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচির পরিকল্পনা করছিলেন। আদালতেও শুরু হচ্ছিল নতুন আইনি প্রক্রিয়া। আর দিনের শেষে একটি সংবাদ সম্মেলনে আন্দোলনের পরবর্তী দিক নির্দেশনাও স্পষ্ট করে দেয়। শিক্ষার্থীরা ক্লাস এবং পরীক্ষা বর্জনের কর্মসূচি চালিয়ে যান। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছোট ছোট সমাবেশ, আলোচনা এবং পরবর্তী কর্মসূচির প্রস্তুতি চলতে থাকে। আন্দোলনের সমন্বয়কারীরা সারা দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন। লক্ষ্য ছিল একটাই, পরের দিনের কর্মসূচিকে আরো
বড় এবং আরো সমন্বিত করা। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এই দিনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী হাইকোর্টের আগের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আবেদন করেন। তবে আন্দোলনের সমন্বয়কারীরা স্পষ্ট করেন এই আবেদন তাদের আন্দোলনের আনুষ্ঠানিক কোনো উদ্যোগ নয়। তাদের বক্তব্য ছিল আদালতের প্রক্রিয়া চললেও আন্দোলনের মূল দাবি হলো সংসদের মাধ্যমে কোটা ব্যবস্থার সংস্কার করা। বিকেলের দিকে সবার নজর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সম্মেলনের দিকে, কারণ এখান থেকেই পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের উদ্দেশ্য সব ধরনের কোটা বাতিল করা নয়, বরং সংসদের মাধ্যমে একটি যৌক্তিক ও বৈষম্যহীন কোটা সংস্কার করা। তিনি আরও জানান, 10 জুলাই সকাল 10টা থেকে সূর্যাস্ত পর্যন্ত আবারও দেশব্যাপী বাংলা ব্লকেট পালন করা হবে। একই সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, তাদের আন্দোলন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নয়, তাদের আপত্তি হলো কোটা ব্যবস্থার পরিধি ও কাঠামো নিয়ে। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান নিয়ে তাদের কোনো প্রশ্ন নেই, দাবি হলো বাস্তবসম্মত কোটা সংস্কার করা। একই দিনে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার সতর্কতার সঙ্গে কোটা আন্দোলন পর্যবেক্ষণ করছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আদালতের প্রক্রিয়ায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটাকে তিনি ইতিবাচকভাবে দেখছেন। কিন্তু সেই সময় থেকে আওয়ামী লীগের অনেক নেতাদের লাগামহীন বক্তব্য বরং এই আন্দোলনকে আরও উস্কে দিয়েছে। এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোও শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন। তাদের বক্তব্য ছিল, শিক্ষার্থীদের দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে। অন্যদিকে সরকারি পক্ষ থেকেও কিন্তু অভিযোগ ছিল যে কিছু রাজনৈতিক শক্তি আন্দোলনকে উস্কে দিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। 10 জুলাই 2024 সকাল থেকেই ঢাকার বাতাসে ছিল এক ধরনের উত্তেজনা। একদিকে দেশের সর্বোচ্চ আদালতে কোটা ইস্যুর গুরুত্বপূর্ণ শুনানি, অন্যদিকে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী। অনেকেই ভেবেছিলেন হয়তো আদালতের সিদ্ধান্ত এলেই আন্দোলন থেমে যাবে, কিন্তু সেদিন যা ঘটেছিল তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। আগের দিন ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলা ব্লকের। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একই প্রস্তুতি চলছিল। কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে প্ল্যাকার্ড, স্লোগান একটাই, কোটা ব্যবস্থা। শাহবাগ, সায়েন্স ল্যাব, চাংখারপুল, আগারগা, কাউরান বাজার, রাজধানীর একের পর এক গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। একই সময়ে দেশের বিভিন্ন মহাসড়ক এবং কয়েকটি রেলপথেও অবরোধ করা হয়। ঢাকা আরিচা মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, বিভিন্ন স্থানে যান চলাচল ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকে। তবে অধিকাংশ জায়গায় শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবার যানবাহনগুলো চলাচলের সুযোগ রেখে দেন। দুপুরে সবার নজর চলে যায় সুপ্রিম কোর্টে। আপিল বিভাগ হাইকোর্টের রায়ের কার্যকারিতা 4 সপ্তাহের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন। এর অর্থ ছিল এই সময়ের মধ্যে 2018 সালের সরকারি পরিপত্র কার্যকর অবস্থায় থাকবে। একই সঙ্গে আদালত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। কিন্তু আদালতের আদেশের পরও আন্দোলন থামেনি। সাংবাদিকদের সামনে নাহিদ ইসলাম বলেন, তাদের দাবি আদালতের কাছে নয়, সরকারি নির্বাহী বিভাগের কাছে। তিনি বলেন, আদালতের সিদ্ধান্তকে তারা লক্ষ্য করেছেন, কিন্তু স্থায়ী সমাধান হতে হবে সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং আইন প্রণয়নের মাধ্যমে। সমন্বয়করা এটা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আদালতের নির্দেশের পর অনেকেই ধারণা করেছিলেন অবরোধ হয়তো উঠে যাবে, কিন্তু বাস্তবে তার উল্টোটা ঘটে। বিকেল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি চলতে থাকে। শাহবাগ, সায়েন্স ল্যাব এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় শিক্ষার্থীরা অবস্থান অব্যাহত রাখেন। 10 জুলাই ছিল জুলাই আন্দোলনের জন্য একটি টার্নিং পয়েন্ট, কারণ আদালত একটি অন্তর্বর্তী আদেশ দিলেও আন্দোলনকারীরা জানিয়ে দিলেন তাদের মূল দাবি রাজনৈতিক ও নীতিগত সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত। এদিন স্পষ্ট হয়ে যায়, এই আন্দোলন শুধু আদালতের রায়কে কেন্দ্র করে সীমাবদ্ধ থাকবে না, বরং সরকার, সংসদ এবং নীতি নির্ধারণী পর্যায়ের দিকে চাপ বাড়ানোর চেষ্টা চলবে। আর সেই কারণেই 11 জুলাইও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 11 জুলাই সকালের ঢাকা ছিল স্বাভাবিক, কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো ছিল ব্যস্ত। আগের দিনের মতো আজও ক্লাস বর্জনের ঘোষণা কার্যকর ছিল। সমন্বয়কারীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সবার লক্ষ্য ছিল একটাই, কর্মসূচি সফল করা। এদিকে আদালতেও ছিল গুরুত্বপূর্ণ অগ্রগতি। হাইকোর্ট পর্যবেক্ষণে জানায়, সরকার চাইলে সরকারি চাকরির কোটা ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে। এছাড়া যদি কোনো কোটা পূরণ না হয়, তাহলে সেই পদগুলো সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা সম্ভব। এই পর্যবেক্ষণ প্রকাশের পর নতুন করে আলোচনা শুরু হয়, তাহলে কি এখন বল সরকারের কোর্টে? এই দিন বাংলা ব্লকেট ঠেকাতে শাহবাগ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ব্যারিকেড বসায়, কিন্তু শিক্ষার্থীরা ব্যারিকেড অতিক্রম করে শাহবাগে পৌঁছে যায়। এক পর্যায়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো আবারও অবরুদ্ধ হয়ে পড়ে। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলায়ও
একই কর্মসূচি পালিত হয়। বিকেলের দিকে কয়েকটি স্থানে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধাক্কাধাক্কি এবং উত্তেজনার খবর আসে। কিছু স্থানে সংঘর্ষের ঘটনাও ঘটে, কয়েকজন আন্দোলনকারী আহত হয়। এই দিন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের অবস্থানের বিপরীতে শক্তি প্রদর্শন করছেন, যা তার মতে অনুচিত এবং বেআইনি। অন্যদিকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা সীমা অতিক্রম করছেন। সরকারের পক্ষ থেকে বারবার বলা হয় বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যেই সমাধান হওয়া উচিত। এই সময় বিরোধী রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনগুলোও বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সমন্বয় করে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। 12 জুলাই 2024 শুক্রবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটির দিন। অনেকে ভেবেছিলেন আজ হয়তো আন্দোলন কিছুটা থেমে যাবে, বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেই, অফিস বন্ধ, কিন্তু বাস্তবে ঘটেছিল সম্পূর্ণ উল্টো। ছুটির দিনটিকেই আন্দোলনকারীরা বেছে নিয়েছিলেন নতুন বার্তা দেওয়ার জন্য, কারণ ঠিক আগের দিন পুলিশি হামলার কারণে তাদের আন্দোলন বাধাগ্রস্ত হয়েছিল। এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হতে থাকেন। অল্প সময়ের মধ্যেই শাহবাগ মোড় আবারও অবরুদ্ধ হয়ে যায়। একে একে ঢাকা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এখানে যোগ দেন। চারপাশে শুধু একই দাবি শোনা যাচ্ছিল, সরকারি চাকরিতে কোটা সংস্কার করতে হবে। কিন্তু আজ আর শুধু কোটা নয়, আরেকটি বিষয়ও সামনে আসে, সেটি হলো আগের দিনের পুলিশি অভিযানের অভিযোগ। সমাবেশে সমন্বয়কারীরা বলেন, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আগের দিন যে হামলার ঘটনাগুলো ঘটেছে বা তারা বাধার সম্মুখীন হয়েছেন, এর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। এবং কয়েকজন সমন্বয়কারী বলেন, আমাদের ভাই বোনদের উপর যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এই দিন শুধু ঢাকায় নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা রেলপথে অবস্থান নেন। চট্টগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। কুমিল্লা, ময়মনসিংহ, বগুড়া, নোয়াখালী, কুষ্টিয়া, পটুয়াখালী সহ বহু জেলায় একই দাবিতে কর্মসূচি পালিত হয়। এতে স্পষ্ট বোঝা যায় এটি আর কোনো একক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে থেমে নেই, এটি একটি সমন্বিত জাতীয় ছাত্র আন্দোলনে রূপ নিতে শুরু করেছে। এদিকে সরকারের পক্ষ থেকে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক কড়া বক্তব্য রাখেন। তিনি বলেন, এখন সর্বোচ্চ আদালতের নির্দেশনা মেনে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া উচিত। তিনি সতর্ক করে বলেন, যদি জনশৃঙ্খলা ব্যাহত হয় তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবে। অন্যদিকে তৎকালীন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেন, আদালতের আদেশ মানা সবার দায়িত্ব এবং আইন ভঙ্গের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। 13 জুলাই 2024 শনিবার। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলেছে, কিন্তু আন্দোলন থামার কোনো লক্ষণ নেই। বরং আজকের দিনটি ছিল একটু অন্যরকম। রাস্তায় যেমন ছিল স্লোগান, তেমনি পর্দার আড়ালে চলছিল পরবর্তী পর্যায়ের প্রস্তুতি। শিক্ষার্থীরা বুঝতে পারছিলেন তাদের আন্দোলন এখন শুধু কোটা প্রশ্নে সীমাবদ্ধ নেই, এটি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছে। দেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এই দিন আন্দোলন চললেও সবগুলোই ছিল শান্তিপূর্ণ আন্দোলন, এবং এই দিনটিই ছিল শান্তিপূর্ণ আন্দোলনের শেষ দিন। সংবাদ সম্মেলনে সমন্বয়কারীরা বলেন, আন্দোলন কোটা সংস্কারের দাবিতেই কেন্দ্রীভূত থাকবে। সহিংসতা এড়িয়ে কর্মসূচি চালানোর চেষ্টা করা হবে। 14 জুলাই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সমন্বয়করা উল্লেখ করেন, আমরা চাই একটি স্থায়ী ও বৈষম্যহীন সমাধান, এবং এই আন্দোলন এখন সারা দেশের শিক্ষার্থীদের আন্দোলন। 14 জুলাই 2024 দিনটি ছিল রবিবার। অনেকেই ধারণা করেছিলেন আজ হয়তো আন্দোলন আগের দিনের মতোই ধারাবাহিকভাবে চলবে, কিন্তু দিনের শেষে বাংলাদেশের মানুষ এমন এক রাত দেখেছিল যা কয়েক ঘন্টার মধ্যেই আন্দোলনের ভাষা, আবেগ এবং গতি সবকিছু বদলে দেয়। একটি সংবাদ সম্মেলন, একটি প্রশ্ন, একটি উত্তর, আর তারপর হাজার হাজার শিক্ষার্থীর মধ্যরাতের মিছিল। 14 জুলাইকে অনেকে এই কারণে আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হিসেবে মনে করেন। বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোটা আন্দোলন নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, কোটা সংক্রান্ত বিষয়টি আদালতের বিচারাধীন, তাই এই বিষয়ে সরকারের করার কিছু নেই। এরপরেই সেই যুগান্তকারী প্রশ্ন, চলুন দেখে আসি। মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই, কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না, প্রিলিমিনারিতে কোটা লাগে না, লিখিততে কোটা লাগে না, একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয়। তখন আসলে মেধায় সবাই সমান। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দিতে চাই। জি, সেটা একটা। ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি। আপনাকে খুবই ধন্যবাদ যে আপনারা গত 10-12 দিন ধরে আন্দোলন হচ্ছে, আপনারা অসীম ধৈর্যের সাথে আন্দোলন মোকাবেলা করছেন, এবং যারা আন্দোলন করছে আমি তারা সংক্ষুব্ধ, চাকরি না পেয়ে বঞ্চিত, তাদের ক্ষোভের সাথে আমার খুবই একমত। তাদেরকে পিছনে কি অন্য কেউ ইন্ধন জুগিয়ে, ভুল বুঝিয়ে, বিভ্রান্ত করে মুক্তিযুদ্ধের মুখোমুখি করার জন্য করছে কিনা, আপনার কাছে আবেদন থাকবে যে আপনারা যেই ধৈর্য দেখিয়ে যাচ্ছেন
সেটা দেখিয়ে তাদের সাথে যদি কোনোভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আগামী 7ই আগস্ট পর্যন্ত কিছু করার নেই, কারণ সেদিন আপিল বিভাগে শুনানি হবে। তারপর আপিল বিভাগের রায়ের পরে হয়তো নির্বাহী বিভাগ কী করবে না করবে, ততদিন অন্তত তারা যাতে বুঝতে পারে, সেটা আপনি যদি অনেক সংবেদনশীলতার সাথে যদি বিষয়টা বিবেচনা করেন তাহলে ভালো হয়। না, আপনাকে অনেক ধন্যবাদ। জি, না, এটা ঠিকই যে আসলে মেধা কার কত সেটা পরীক্ষা প্রিলিমিনারিতে হয়, তারপর পরীক্ষা হয়, রেজাল্ট হয়, ভাইবা হয়, সেই সময় যেটা বাস্তব। তো যদি মুক্তিযোদ্ধা সন্তান হয় তো সেই পাবে, আর সবসময় যে সব কোটা পূর্ণ হয় তাও তো না, যেটা বাকি থাকে সেখানে তো ওই তালিকার থেকেই দেওয়া হয়। এর মধ্যে অনেক চাকরি কিন্তু ওই তালিকা থেকে দেওয়া হচ্ছে এটা, এবং সেটাও একটা নির্দেশ আমি দিয়েছিলাম। কাজে এটা কিন্তু আছে, কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযুদ্ধ অগ্রাধিকার পাবে, এটা তো দিতেই হবে। এখন এই যে মেধা আর কোটা নিয়ে, তো কোটা আর মেধা তো এক জিনিস না, তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এই মন্তব্য মুহূর্তের মধ্যেই সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হতে শুরু করেন স্লোগান সহকারে। ধীরে ধীরে হাজারো শিক্ষার্থী একত্রিত হন। সেই রাতে একটি নতুন স্লোগান শোনা যায়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আন্দোলনকারীরা বলেন তারা মনে করেছেন প্রধানমন্ত্রীর মন্তব্যে তাদের অবমাননা করা হয়েছে। এই ক্ষোভ থেকেই রাতের বিক্ষোভের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলন ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষ হয় এবং অনেকে আহত হন, হতাহত হন। দেশের বিভিন্ন প্রান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতের মিছিলের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। 14ই জুলাইয়ের আগে আন্দোলনের মূল আলোচ্য বিষয় ছিল কোটা সংস্কার, কিন্তু 14ই জুলাইয়ের পর আলোচনায় যুক্ত হলো আরেকটি বিষয়, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি প্রধানমন্ত্রীর মন্তব্য এবং তার প্রতিক্রিয়া। সেই রাতের মিছিল শুধু নতুন কর্মসূচি ছিল না, এটি আন্দোলনের আবেগেরও একটি বড় পরিবর্তনের মুহূর্ত। পরবর্তী পর্বে আমরা দেখব যে এই আন্দোলন আরও কিভাবে সংঘাতপূর্ণ পর্যায়ে চলে যায় এবং যেদিন সংঘর্ষ, সহিংসতা এবং নতুন বাস্তবতার মুখোমুখি হয় বাংলাদেশ।